Story Spirit. It's story time. জুলাই মাসের মাঝামাঝি কলকাতার আকাশ জুড়ে ঘন কালো মেঘ, বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। হাওড়া ব্রিজের নিচে গঙ্গা ঝিকিমিকি করছে বিদ্যুতের আলোয়, আর উত্তর কলকাতার রাস্তাগুলি জলে থই থই। আমি তখন বেডেন স্ট্রিটের আমার ছোট্ট ফ্ল্যাটে বসে আনন্দবাজার পত্রিকা পড়তে পড়তে এক কাপ চা চুমুক দিচ্ছিলাম। এমন সময় দরজা পরিচিতি করা, তিনটে ঠকঠক, একটা বিরতি নিয়ে তারপর আবার দুটো টোকা। শুধু একজনই এভাবে করা নাড়ে, গৌতম। দরজা খুলতেই সে বলল, দীপঙ্কর, চট করে কোর্ট পড়া একটা কেস আছে। আমি খানিক বিরক্ত হয়ে বললাম, কি কেস? গৌতমের মুখে একরকম উত্তেজনার ঝিলিক। শোভাবাজার রাজবাড়িতে কিছু ঘটেছে। লোকেরা বলছে রাত্রিবেলা নাকি কেউ ফিস করে, আর ছাদের নিচে কিছু একটা ভেসে বেড়ায়। আজ রাতেই যাবো ভাবছি। তুমি কি যাবে দীপঙ্কর? শোভাবাজার রাজবাড়ি, যে জায়গাটা ঘিরে কত পুরনো গল্প আর কুসংস্কার, ব্রিটিশ আমলের জাদুবিদ্যা আর জমিদার রহস্য। গৌতম সাধারণত ভূত বিশ্বাস করে না, কিন্তু যেদিন নিজে আগ্রহ দেখায় সেদিন কিছু না কিছু সত্যিই ঘটে। বৃষ্টির মাঝে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম আমরা। রিক্সাওয়ালারা অলস, দোকানপাট প্রায় বন্ধ। রাজবাড়ির গেটের সামনে পৌঁছাতেই হালকা শিউরে উঠল একটা অদ্ভুত ঠান্ডা বাতাস। দরজার পাশে একজন বৃদ্ধ কেয়ারটেকার দাঁড়িয়ে আছে। স্যার, ফিস করে প্রতিদিন রাত 12টার পর ঠাকুর দালানের কাছে একদিন দেখলাম কেউ যেন হাওয়ায় ভাসছে। গৌতম চোখ শুরু করে বলল, চলো। রাজবাড়ির দরজা খুলতেই এক গন্ধ নাকে এলো, পুরনো ধূপ আর ভিজে কাঠের গন্ধ। কলমগুলিতে শ্যাওলা, দেওয়ালের বিবর্ণ ছবি। পুরনো জমিদারের চোখ যেন আজও দেখছে। আমাদের নিয়ে যাওয়া হলো ঠাকুর দালানে। এখানে আর দুর্গাপুজো হয় না, খালি জায়গাটা মাঝখানে একটা ধুলো মাখা গালিচা। হঠাৎ একটা ফিস শব্দ, এক মহিলার কণ্ঠস্বর, ঝাপসা কিন্তু কানে ভেসে আসছে। আমি থমকে গেলাম। গৌতম শান্ত, কেবল বলল, দীপঙ্কর, লক্ষ্য করছো কোনো প্রতিধ্বনি নেই। ফিস শব্দ হলেও দেওয়ালের প্রতিধ্বনি পড়ার কথা, কিন্তু এখানে শব্দটা যেন বাতাসে গিলে যাচ্ছে। আমরা সিঁড়ি বেয়ে উঠলাম প্রথম তলায়। এক সরু স্যাঁতস্যাঁতে করিডোর, শেষে একটা পুরনো কাঠের দরজা। ওই তো, ওই ঘর থেকেই সব শব্দ বেয়ে আসছে। কেয়ারটেকার বলল। গৌতম নিজের ব্যাগ থেকে সরু মেটাল পিন বার করলো, আর কয়েক সেকেন্ডেই তালা খুলে ফেললো। একটা ধুলোমাখা অন্ধকার ঘর, ছাদের জাল, মেঝেতে লাল সিঁদুর আঁকা একটা বৃত্ত, চারপাশে পুরনো পোড়া মোমবাতি। গৌতম বলে উঠল, এটা কোনো আত্মা বন্দি করার চেষ্টা ছিল। ঠিক তক্ষণে দরজা সজোরে বন্ধ হয়ে গেল। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কেয়ারটেকারও উধাও। ঘরের বাতাসটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। গৌতম ফিস করে বলল, নড়ো না। আমার নিঃশ্বাসে ধোয়া উঠছে, এত ঠান্ডা। হঠাৎ ঘরের এক কোণে অস্পষ্ট অবয়ব, একজন মহিলা বাতাসে ভাসছে, চোখ দুটো অস্বাভাবিক নীল, মুখ নিঃশব্দে কাঁপছে। গৌতম শান্তভাবে বলল, তুমি কে? ওই নারীর আকৃতি শুধু বলল, বন্ধ হয়েছি মৃত্যুর জন্য না, বিশ্বাসঘাতকতার জন্য। গৌতম বলল, ওর ধারণা নাকি ও ভূত নয়, এটা একটা সাইকিক ইমপ্রিন্ট। কেউ একে আটকে রেখেছে এখানে জোর করে। সে হঠাৎ মেঝে থেকে দাঁড়িয়ে ব্যাগ থেকে একটা পিতলের ঘণ্টা ও সাদা কাপড় মোড়া মন্ত্রলিপি বের করলো। তারপর এক টুকরো কাঠ জ্বালিয়ে একটি মন্ত্র জপ করলো।
ঘরের বাতাসে কাঁপুনি। সেই মহিলা আকৃতি ছটফট করলো। একটা শেষ আর্তনাদ, তারপর শান্তি। ফিসফাসানি আর ফিরে আসেনি। কেয়ারটেকারও রাজবাড়ির গেটের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে, কিন্তু সুস্থ। রাতে আমাদের ফ্ল্যাটে বসে গৌতমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কে ছিল সে? সে জানালো, একজন ইংরেজি মহিলা, যিনি জমিদার পুত্রকে ভালোবেসেছিলেন। তার নিজের জাতির লোকেই তাকে মেরে ফেলে, আর এক পাগলতান্ত্রিক চেয়েছিল তার আত্মাকে এখানে বেঁধে রাখতে, প্রতিশোধের জন্য। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এত বছর পরেও সে ছিল? গৌতম বলল, কলকাতা সবকিছু মনে রাখে দীপঙ্কর, এমনকি মৃতদেরও। শুনলেন বারাবিতি পত্রের লেখা অন্ধকারের আসর। আই হোপ গল্প ভালো লেগেছে। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের গল্প এটুকুই। আবার ফিরে আসবো নতুন কিছু এপিসোড নিয়ে।